মানুষ তো অনেক, অনেকের মধ্যে যিনি অন্যতম হয়ে ওঠেন তিনি সময়ের শ্রেষ্ঠ পদাতিক। আমাদের সময়ের শ্রেষ্ঠ পদাতিক লুৎফর রহমান রিটন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার। যদি দর্শক, আপনাদের স্বাগত জানাই শিল্পবাড়ি অনুষ্ঠানে। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে, আর এই অনুষ্ঠানে আছেন লুৎফর রহমান রিটন। আমার মনে হয় না যে এর চেয়ে আর বেশি কিছু বলবার আছে, নামটাই যথেষ্ট তার পরিচয়ের জন্য। আর চেহারা তো অনেকেই চেনেন, রাজপুত্রের মতো চেহারা। যদিও রিটন ভাই এটা স্বীকার করেন না, বলেন যে না, আমার চেহারা ভাঙাচোরা। এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। বিকাশ তার হাত দিয়ে, রং দিয়ে, তুলি দিয়ে আমি এবং রিটন ভাই যখন কথা বলবো, রিটন ভাইয়ের ছবি আঁকবেন। রিটন ভাই, আপনি তো লুৎফর রহমান রিটন ছড়াকার, আপনার তো হকার হওয়ার কথা ছিল। এই মুহূর্তে তো আপনার তো পত্রিকা নিয়ে কাজ করার কথা ছিল। হকার হওয়ার কথা ছিল মানে কি মনি হায়দার, মানুষের জীবনে অনেক দুর্যোগ আসে, দুঃসময় আসে। তো আমার জীবনে একবার এরকম একটা দুঃসময় এসেছিল। আমি আমার নিজের পছন্দের বিয়ে করার কারণে পরিবার থেকে বিতাড়িত হয়েছিলাম। তো আমি কোথায় যাব, থাকবো কোথায়? তো অনেক কষ্টে একটা আশ্রয় জোগাড় হয়েছিল। তখন আমার একটা চাকরির দরকার পড়েছিল, এবং সেটা অনেক আগের ঘটনা, 1981 সালের ঘটনা সেটা। তো চাকরিটা কোথাও পাচ্ছিলাম না ওই মুহূর্তে আর কি। তো তখন আমি চিন্তা করেছিলাম যে কি করা যায় যেটা খুব দ্রুত কাজে লেগে যাওয়া যাবে। তো আমি কিশোর বাংলায় যেতাম খুব। রফিকুল হক দাদু ভাই ছিলেন কিশোর বাংলার সম্পাদক, অবজারভার ভবনে ছিল সেই অফিসটি। তো সেখানে দেখতাম যে ওয়াজিউল্লাহ নামে একটা পিয়ন ছিল, খুবই স্মার্ট ছেলে, খুবই চটপটে। তো সে ভোরবেলা পত্রিকা বিলি করত। তো তার কাছে আমি জানলাম যে সে পত্রিকা হকারি করে, এবং অফিসে আসার আগে সে 3 ঘন্টা খাটে, তাতে করে নাকি তার মাসে 3-4 হাজার টাকা আয় হয়। এটা সে কথায় কথায় আমাকে বলেছিল। বলার পর আমার মনে হলো, আরে আমি তো এটা করতে পারি, একটা স্বাধীন কাজ, এবং আমি ওয়ারি এলাকায় বড় হয়েছি। তা আমার মনে হলো যে আমি যদি পত্রিকার হকার হই তাহলে পত্রিকা বিক্রির কোনো সমস্যা হবে না। ওয়ারির সবাই আমাকে তাদের এলাকার একজন ছেলে হিসেবে, একটা তরুণ হিসেবে আমার কাছ থেকে পত্রিকাটা নেবে। তো আমি সেই পিয়নকে বললাম যে আমি তো হকার হতে চাই, তো আমাকে কি করতে হবে? তো সে বললো যে একটা সাইকেল কিনতে হবে। তো সাইকেলের দাম কত? তারপর দেখা গেল যে আমার বাজেট লাগবে 5,000 টাকা। তো সেই টাকাটাও আমি জোগাড় করে ফেললাম। কিন্তু পরে দেখা গেল যে মানে প্রকৃতি চাইছিল না যে আমি পত্রিকা হকার হই। আমি যখন ওকে 5,000 টাকা দিয়ে বললাম যে আমার একটা সাইকেল কিনে দাও, তোমার কম দামি সাইকেল আর কি, যেটা সেকেন্ড হ্যান্ড, আর আমি শুরু করব সামনের সপ্তাহ থেকে। তো সে তখন যে তথ্যটা দিল সেটা ভয়াবহ। সেটা হচ্ছে, আমি বললাম যে আমি ওয়ারিতে পত্রিকা বিলি করব। সে বললো যে আপনি তো এটা পারবেন না। হকার্স ইউনিয়নে ওয়ারিতে যে 2জন বা 3জন পত্রিকা বিলি করছে তারা তো আপনাকে পত্রিকা বিলি করতে দেবে না। তাই আমি বললাম যে তারা দেয়ার না দেয়ার কি, আমি তো আমার মতো করে দেব, এবং আমার থেকেই সবাই নেবে। বলে যে না, তারা যদি আপনার নামে রিপোর্ট করে হকার্স ইউনিয়নে, তাহলে হকার্স ইউনিয়ন আপনাকে পত্রিকাই দেবে না। ভোরবেলা এসে যে আপনি পত্রিকা কিনবেন, সেই পত্রিকা আপনাকে দেবে না। তখন আমি বুঝে গেলাম যে তো একটা বিশাল চক্কর, এই চক্করের মধ্যে আমি ঢুকতে পারবো না, এবং আমার পত্রিকার হকার হওয়ার হলো না। 2 বিনুনির মেয়ে, যে বোকা মেয়ে আপনি বলছেন একটা লেখায়, যে আপনাকে বিত্তহীন একটা লোককে বিয়ে করলে শার্লি ভালো থাকতে পারত। তার সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হয়েছিল? সেটা হয়েছে কি, আমরা কচিকাঁচার মেলা, মানে খুব পারিবারিক কথা চলে আসছে। আমরা কচিকাঁচার মেলার সদস্য ছিলাম। খুব ভালো গান গাইতো, রবীন্দ্রসঙ্গীত গাইতো। 2 বোন? ওর নাম শার্লি। হ্যাঁ, ওরা 2 বোন ছিল, শাকিলা আর শার্লি। শাকিলা বড় বোন ছিল, শার্লি ছোট। তো শার্লির সঙ্গে আমার খুব ফ্রেন্ডশিপ হলো, আমরা একসঙ্গে গান গাই, অসাধারণ রবীন্দ্রসঙ্গীত সে গায়। এবং কচিকাঁচার মেলার যে সঙ্গীত দলটা ছিল, সেটা আমি ছিলাম সেই দলের মানে নেতা। ছোটদের মানে যে শিশু কিশোরদের যে দলটা ছিল, আমি হারমোনিয়াম বাজাতাম, আমার সঙ্গে এই ছেলে মেয়েরা গাইতো। তো আমার পাশে তাদের 2 বোনের ভোকাল খুব ভালো ছিল। তো আমার শিক্ষক ছিলেন সুখেন্দু চক্রবর্তী। তিনি করতেন কি, মাইক্রোফোনটা তাদের দিকেই দিতেন, আমার স্ত্রী শার্লি, পরবর্তীতে স্ত্রী, এবং তার বড় বোনের দিকে, এবং হারমোনিয়ামটা আমার হাতে থাকতো। এভাবেই তার সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব আজও আছে। এবং কতকাল বলবো, আমরা বিয়ে করেছি 81 সালে, তাহলে তো এখন তো 35 বছর অতিক্রম করে ফেলেছি। এত সহজ না। আপনি যে বললেন, সে শার্লি আপনার সমস্ত কিছু টেক ওভার করা শুরু করলো, আপনার পছন্দের জিনিস কিনে দেয়া, আপনার কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন, সবকিছু শুরু, এবং আপনি নির্ভর হয়ে পড়লেন। দারিদ্র, সংকট, আমার ছেলে মানুষই, আমার পাগলামি, আমার এলোমেলো জীবনযাপন সবকিছু মেনে নিয়ে একটা সুন্দর সংসার সে আমাকে উপহার দিয়েছে। এবং
একটা রাজকন্যা উপহার দিয়েছে নদী নামের, যে নদী হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় একটি বিষয় এবং সবচেয়ে আদরের জায়গাটি হচ্ছে, ভালোবাসার জায়গাটি হচ্ছে নদী। যদিও সে তার নামের মতোই প্রবহমান। আমরা একসঙ্গে বাংলাদেশে ছিলাম, একসঙ্গে আমরা জাপানে ছিলাম, একসঙ্গে আমরা কানাডায় ছিলাম, কিন্তু নদী তো প্রবাহিত হবে, এটাই তো নিয়ম, তাই না? সে সাগরের দিকে যাবে, তাকে তো আটকে রাখা যাবে না, আমি আটকে রাখতে চাইও নি। সে এখন থাকে হচ্ছে টেক্সাসে, হ্যাঁ, হিউস্টন শহরে সে থাকে তার স্বামীর সঙ্গে, এবং আমি এটাকেও একটা প্রবহমানতা হিসেবে মেনে নিয়েছি এবং আমি জানি যে ওর পৃথিবীটা আরো বড় হবে। আপনার ফ্যামিলি শেষ পর্যন্ত তো বিয়েটা মেনে নিয়েছিল? হ্যাঁ, মেনে নিয়েছিল, কিন্তু আমি তো ততদিনে বিতাড়িত, তো আমি চলে গেছি, আরেকটা দেশে চলে গেছি না, মানে এমনিতেই আলাদা ছিলাম ঢাকা শহরে, আমার সংগ্রাম আমি একাই করেছি। এটা একান্তই আসলে পারিবারিক ব্যাপার, তো সেই ব্যাপারটা তো তোমার কারণে তো এটা প্রকাশ হয়ে গেল, প্রকাশ হলো, অসুবিধা নেই, আমার কোনো কিছু লুকোছাপা নেই, চলছে আমাদের জীবন। আচ্ছা, এই তাহলে একটু প্রশ্ন করতেই পারি, আপনি রিটন ভাই, এক শার্লি আপাকে নিয়ে, শার্লি ভাবিকে নিয়েই আপনি আছেন, আপনার মধ্যে আর কোনো প্রেম জাগ্রত হয় নাই? কোনো নারী প্রেম আসলে জিনিসটা এমন না, প্রেম যার সঙ্গে যার হবার সেটা তার সঙ্গে হবেই। হ্যাঁ, তো লেখক কিংবা শিল্পী কিংবা সাধারণ মানুষ, লেখকরা একটু বেশি, শিল্পীরা একটু বেশি মানে বলে যে তারা প্রেমিক হয়। তো প্রেম তো মানে কিছু আছে মানে আসল প্রেম, খাঁটি প্রেম, আর কিছু আছে প্রেম তো 3 প্রকারের, কঠিন, তরল আর বায়বীয়। আচ্ছা, শালির সঙ্গে আমার প্রেমটা ছিল কঠিন, এটা একটা দৃঢ় বন্ধন। আর তরল কিছু প্রেম তো সারা জীবনই হবে, তোমার কাউকে ভালো লাগবে, তুমি তো আমার ভালো লাগাটা প্রকাশ করবে, বা তোমাকে কারো ভালো লাগবে, সে তার ভালো লাগা তোমার কাছে প্রকাশ করবে। আরেকটা হচ্ছে বায়বীয়, আসে আর যায়। না না না, আসে আর যায় না, তুমি তাকে ভালোবাসো মনে মনে, কিন্তু কোনোদিন তাকে বলনি, হ্যাঁ, বলা হয়ও নি এক জীবনে। তো এরকম বায়বীয় আর তরল প্রেম তো অসংখ্য এক একজনের জীবনে থাকবেই। আপনার প্রথম বই কবে বেরিয়েছিল? আমার প্রথম বইটা বেরিয়েছিল 82 সালে, প্রথম লেখা ছাপা হয়েছিল 72 সালে ইত্তেফাকে কচিকাচার আসরে দাদাভাইয়ের কল্যাণে, আর প্রথম বইটা বেরোলো তার ঠিক 10 বছর পর 82 সালে। বইয়ের নাম ছিল ধুত্তুরি। শিশু একাডেমি থেকে? না 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 না, শিশু একাডেমিকে আমি কোনো প্রকাশক পাইনি, কোনো প্রকাশক আমার বই করতে রাজি হয়নি। আমার মতো একজন তরুণের বই কেন করবে? আমি প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ আমার পাণ্ডুলিপি খুলেও দেখেনি। তো শিশু একাডেমিতে একটা জমা দেওয়া ছিল, তারাও করেনি। কেন করবে শিশু একাডেমি আমার বই, কেন করবে? এটা তো কোনো যৌক্তিক কারণ নেই আমার বই করার। তো পরে সেটা আমি নিজের খরচে করেছিলাম, নিজের টাকায় লোন করেছিলাম। তো প্রথম বইটা যখন ছাপা হলো, বাদাই হলো, তো সেই রিক্সা করে সন্ধ্যার পরে আজিমপুরের একটা বাদাইখানায় ছিল আমার মানে বাইন্ডিং হচ্ছিল বইটা। তো রিক্সা করে যখন আসছিলাম, ল্যাম্পপোস্টের আলোয় বইটা খুলে খুলে দেখছিলাম। রাতে বাসায় এসে, হ্যাঁ, শোয়ার সময় বইটাকে বুকের মধ্যে একবার রাখি, একবার খুলে পড়ি, তারপর ঘুমানোর সময় মনে হলো যে এটাকে বুকের মধ্যে যদি রাখি তো পড়ে যাবে, তো একটা বই পড়ে যাবে, এটা তো ঠিক না। তো তাকে এক পর্যায়ে, পাগলামিটা কোন লেভেলের চিন্তা করো, এক পর্যায়ে আমি করলাম কি, বালিশ থেকে আমার মাথাটা সরিয়ে বালিশে ওকে শুয়ে রাখলাম, হ্যাঁ, যে ও ভালো থাকুক আমার বইটা, ধুত্তুরি ভালো থাকুক। হ্যাঁ, এবং আমার বইয়ের কভারে ছিল, আমি তখন ছবি আঁকতাম, প্রচ্ছদটা আমিই করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, সেটার কারণ হচ্ছে যে আর্টিস্টকে তো আমি পয়সা দিতে পারবো না, তো নিজের প্রচ্ছদ নিজেই করেছিলাম। ওখানে একটা বালক এবং একটা বালিকার মুখ ছিল, হাসি মুখ। তো এই দুটো বালক বালিকাকে আমি বিছানার মানে আমার বালিশে স্থাপন করলাম, এবং রাতের বেলা দুবার আমি সুইচ অন করে দেখলাম যে ওরা ঠিক আছে কিনা, এরকম আর কি। তো সেই বই এখন বিকৃত করতে হবে, তো তখন 21-এর বইমেলা, 82 সাল মানে কিন্তু 21-এর গ্রন্থমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে সম্ভবত 84-তে, অমর 21-এ গ্রন্থমেলা বলে। তার আগে বইমেলাটা হতো একটু ছোট্ট পরিসরে, প্রকাশকদের সহায়তাই হতো। এখন এই বই আমি কিভাবে বিক্রি করি, তাই না? আমি না, তা আমি স্টলে স্টলে যাচ্ছি যে ভাই, তখন এরকম রেস্ট্রিকশন ছিল না যে নিজের প্রকাশনীর বই শুধু রাখা যাবে, অন্য কারোর বই রাখা যাবে না। তো আমি বিভিন্ন প্রকাশনীর স্টলে গিয়েছি যে ভাই আমার 5টা বই রাখবেন, আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর দূর ভাই, জানতো, হ্যাঁ, আমাদের বই রাখারই জায়গা নেই। তখন তো স্টলগুলো ছোট ছিল, আর 1 ইউনিট 2 ইউনিট এরকম ছিল, তো নেয় না। আর আমি এইভাবে অপমানিত হয়ে, অবজ্ঞার শিকার হয়ে, এই স্টল সেই স্টল ঘুরে পুরো বইমেলা আমার 4টা স্টল আমার বই নিয়েছিল 5 কপি করে,
হ্যাঁ, আচ্ছা। তার মধ্যে 3টেই ছিল দয়া করে নিয়েছে আর কি, তার ছিল তুচ্ছ করে একেবারে অপমান করে, তারপরে এটা রাখেন ভাই দিয়ে যান, হ্যাঁ এই সমস্ত তো বিক্রি হবে না, খামাখা ঝামেলা করেন। শুধু একটা স্টল আমাকে অসম্মান করেনি, সেটা ছিল সম্ভবত নাম ছিল দ্রাবিড়। ওই স্টলে তরুণ লেখকরা ছিল, সেখানে ছিলেন কামাল চৌধুরী, তরুণ লেখক তখন, মিছিলের সমান বয়সী তার বেরিয়েছে 82 সালে, হ্যাঁ। তারপরে সেখানে ছিলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, সম্ভবত মানুষের মানচিত্র বেরিয়েছে, নুরুল হুদা, ইসহাক খান, এই গ্রুপটার দোকান ছিল দ্রাবিড়, হ্যাঁ। তারা আমাকে সসম্মানে জায়গা দিয়েছিল যে হ্যাঁ রিটনের বইটা এখানে থাকুক। বইটার দাম ছিল 7 টাকা, এবং 7 টাকার বই। তো দেখা গেল যে মোটামুটি বিক্রি হচ্ছিল দ্রাবিড় থেকে, আর আমি তো ওই স্টলগুলোর দিকে মানে ভুলেও যাই না, হ্যাঁ। 2 দিন পর দেখা গেল যে তারা আমাকে খুঁজছে যে ভাই আপনি কোথায় থাকেন, আপনাকে খুঁজে পাই না। তাই আমি যে কেন রে ভাই, বলে আপনার বই তো শেষ, আরও কিছু বই দিয়ে যান, হ্যাঁ। তো আমি বললাম তাই নাকি, বলে যে ভাই কাহিনী কি, আপনার বই চলে কেন, আপনার বই লোকে কেনে কেন? কারণ আমি তো তখন এক তরুণ লেখক, মানে বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছি, এইটুকুই আমার। তাই বললাম যে ভাই এটা তো আপনি বুঝবেন না, আমি তো ক্রেতাদের পাঠাই টাকা দিয়ে, আমার লোকজন এসে কিনে নিয়ে যাচ্ছে। এই আর কি প্রথম বইয়ের স্মৃতি আসলে একটা অসাধারণ, এটা কখনোই শেষ হয় না। তারপর আমি কি করেছি, এখন এই বইমেলায় তো আমার বইগুলো বিক্রি হবে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আরে এত টাকা খরচ করে বইটা করলাম ঋণ করে, এখন এই বইটা আমি কি করব, প্রকাশকরা নিচ্ছে না, তাই না। ওই দিনই সিদ্ধান্ত নিলাম, আমার 300 কপি আমি একদিন ডিস্ট্রিবিউট করেছিলাম। বইমেলায় আমার পরিচিত, বিখ্যাত হোক আর অখ্যাত হোক, বইমেলায় আমার পরিচিত সিনিয়র জুনিয়র সমবয়সী কাউকে বাদ দিইনি, যাকেই দেখেছি আমার একটা বই দিয়েছি। সিনিয়ররা কেউ কেউ টাকা দিতে চেয়েছেন, তোমার বই বেরিয়েছে, কত দাম, কত দিতে হবে, 1 টাকাও দিতে হবে না, হ্যাঁ এটা সৌজন্য উপহার। এবং 300 বই আমি একদিনে বিলি করেছিলাম। আপনারা ত্রিরত্ন ছিলেন এক সময়, ঢাকা শহর চষে বেড়াতেন, আপনি, টুলু ভাই মানে আমিরুল ইসলাম আর সানি ভাই। এই যে ত্রিরত্ন মিললেন কিভাবে? এইটাও আরেকটা, মানে আমিরুল থাকতো লালবাগে, হ্যাঁ আজিমপুর লালবাগ, এবং সানি ছিল তার প্রতিবেশী, আর আমরা সবাই আসলে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমরা হঠাৎ কেমনি মিললেন কি, আগে পরিচয় তো ছিল না, পরিচয়টা কেমন হলো? এটা আসলে নানান সূত্রে, আমিরুলের সাথে তো ওর পরিচয় আগেই ছিল সানির মহল্লা হিসেবে, আমার সঙ্গে একটু পরে হয়েছে এই অনুশীলন সংঘের মাধ্যমে। অনুশীলন যোগসূত্রটা ছিল অনুশীলন সংঘ। সানিকে আমি প্রথম দেখি অনুশীলন সংঘে, এটা একটা সাহিত্য সভা হতো আমাদের, শেখ তোফাজ্জল হোসেন নামে একজন আর্টিস্ট, তিনি কার্টুনিস্ট তোফা নামে পরিচিত, ইত্তেফাকে একসময় কার্টুন আঁকতেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতেন। তো ইসলামিক ফাউন্ডেশনকে বলে ছুটির দিন, তখন রোববার বা শুক্রবার ছিল আমার মনে নেই, ছুটির দিন তিনি অফিস কক্ষটা ব্যবহার করার একটা অনুমতি নিয়ে রেখেছিলেন। তো সেই অফিস কক্ষে বিভিন্ন টেবিল থেকে চেয়ার টেনে এনে আমরা বসে একটা সাহিত্য সভা করতাম। সেখানে আমিরুল ইসলামের সঙ্গে আমার প্রথম দেখা, সেখানে আসলাম সানির সঙ্গে আমাদের প্রথম, আরও অনেকের সঙ্গে ওইখানেই বোধহয় আপনার দেখা হয়েছিল। ওটা ছিল আমাদের আসলে লেখকদের ওই আমলে, মানে 70-এর দশকের লেখকদের ওটা ছিল একটা মিলনস্থল। পরবর্তীতে আমরা মানে সেই ওই যে কঠিন তরল বায়ু প্রেমের মতন একটা কঠিন বন্ধুত্বে জড়িয়ে পড়েছি, এবং আমাদের বন্ধুত্বের বয়স তো 40-45 বছর অতিক্রম হয়েছে। আমিরুল, সানি, মাঝার, আমরা কিন্তু একসঙ্গেই আছি, এখনো আছেন। বিকাশ ভাই একটু বলবেন কতটুকু আঁকলেন রিটন ভাইকে? যতটুকু শুনেছি ততটুকু আঁকা হয় নাই। আচ্ছা। রিটন ভাই যে ধরনের, আমি তাকে ছড়াকার হিসেবে যেভাবে চিনেছি, এছাড়াও উনি ব্যক্তি মানুষ হিসাবে অনেক বেশি রোমান্টিক এবং অনেক বেশি শিল্পিত একজন মানুষ। তাকে নিয়ে এই ছবি আঁকা, তার গল্প শুনে, তার এই সামনাসামনি তার সাথে বসে যে অভিজ্ঞতা অর্জন হচ্ছে এবং আমি যতটা সমৃদ্ধ হচ্ছি, এটারই কিছুটা প্রকাশ হয়তো আমার এই ছবির মধ্যে থাকবে। এটা আসলে তার পোর্ট্রেট হচ্ছে, বিষয়টা এইভাবে দেখলে হয়তো সম্পন্ন হবে না। তাকে দেখে আমার যে ভালো লাগাটা কাজ করছে, তার একটা রিফ্লেকশন হয়তো এখানে থাকবে। স্তব্ধ বাংলাদেশ, বঙ্গবন্ধু নিহত হয়েছেন 75 সালে। কোথাও বঙ্গবন্ধু শব্দটা বলা যাচ্ছিল না, একমাত্র নির্মলেন্দু গুণ 77 সালে বলেছিলেন, গোলাপ আমাকে বলেছে বঙ্গবন্ধুর কথা বলবার জন্য। তারপর আপনারা একটা কাজ করেছিলেন খেলাঘরের আব্দুল আজিজের প্রণোদনায়, তার নেতৃত্বে এই লাশ আমরা রাখবো কোথায়, একটা অসাধারণ কাজ করেছিলেন। এই কাজটা করে খুব আনন্দ পেয়েছিলেন, ভয় তো ছিল সেই সময়, ঝুঁকি ছিল না? হ্যাঁ, একটা দমবন্ধ সময় ছিল সেটা। 1975-এ
জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর একটা গুমট পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একটা পাথর চাপা একটা সময়। তখন বঙ্গবন্ধুর কথা কোথাও বলা যায় না, তার নাম উচ্চারণ করা যায় না, এবং একটা এক ধরনের মানে একটা সন্ত্রস্ত জীবন ছিল, কিন্তু পাথর চাপা ক্ষোভ ছিল মানুষের অন্তরে। তো তখন প্রথম সেই অর্গলটি ভেঙে দিয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। বাংলা একাডেমির কবিতা পাঠের আসরে 21শে ফেব্রুয়ারিতে তিনি যে কবিতাটা পড়েছিলেন, তুমি যেই উদ্ধৃত করেছো তোমার মতো করে, আমার মনে আছে কবিতাটার একটু অংশ আমি বলি, একটু বলেন। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। তো সেই অর্গলটা ভেঙে দিয়েছিলেন নির্মলেন্দু গুণ, সম্ভবত 78 সালে কাজটা করেছেন। হ্যাঁ, আমরা বলতে এই কাজটার নেতৃত্বে ছিলেন আব্দুল আজিজ, খেলাঘরের সাধারণ সম্পাদক। তিনি উদ্যোগটা নিয়েছিলেন। হ্যাঁ, আব্দুল আজিজ চেয়েছিলেন যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা ছড়া এবং কবিতার সংকলন হবে। তো তখন লুকিয়ে লুকিয়ে লেখা সংগ্রহের কাজ চলছিল, এবং স্বনামে। হ্যাঁ, এবং স্বনামে লিখতে হবে। ওখানে অনেক লেখক তাকে বলেছিলেন যে আমরা কবিতা দেব, কিন্তু নামটা একটু চেঞ্জ হবে, ছদ্মনাম। তিনি রাজি হননি, যারা স্বনামে লিখবেন তাদের লেখাই থাকবে। এবং অতি গোপনীয়তার মধ্যে কয়েকটি গ্রুপ করে আব্দুল আজিজ, উনি খুব সাংগঠনিক শক্তির পরিচয় দিয়েছিলেন তখন, কয়েকটা প্রেসে কম্পোজ হয়েছে, ছাপা হয়েছে আলাদা আলাদা প্রেসে, এবং প্রচ্ছদটি নির্মাণ হয়েছে সংবাদের প্রেসে। সংবাদের খেলাঘর পাতার দায়িত্বে ছিলেন আব্দুল আজিজ, এবং খেলাঘর পাতায় ছবি আঁকতেন মানিক দে, এখন টেলিভিশনের শিল্প নির্দেশক। সেই মানিক দে বঙ্গবন্ধুর একটা চশমাকে ধরে ওই চশমার রিফ্লেকশন, চশমা চশমা চশমা, হ্যাঁ, মানে প্রতিধ্বনি, মানে একটা চশমা থেকে লক্ষ চশমা, মানে এক বঙ্গবন্ধু থেকে হাজার হাজার অজস্র বঙ্গবন্ধু, সেই প্রচ্ছদ। এবং সেই প্রচ্ছদটা 4 কালারের এফেক্ট আনতে হবে খরচ কম দিয়ে। তো আব্দুল আজিজ মানিক দেখে যখন বললেন, মানিক দে করলেন কি 2 কালারে 4 কালারের এফেক্ট আনলেন স্ক্রিন ট্রিন ব্যবহার করে, ব্ল্যাক অ্যান্ড রেড, লাল আর সাদা। তো সেটা প্লেট পর্যন্ত করে ফেলেছিলেন আব্দুল আজিজ লুকিয়ে, সংবাদের মানে বদান্যতায় মানে লুকিয়ে, সংবাদ কর্তৃপক্ষকে না জানিয়ে। আব্দুল আজিজ আমার সঙ্গে একটা ইন্টারভিউতে বলেছেন, খেলাঘরের শিক্ষা ছিল আমাদের এই সমস্ত প্রতারণা, চুরি, এগুলোর থেকে দূরে থাকা। জীবনে একটি প্রতারণা এই সংবাদের সঙ্গে আমি করেছি, তাদেরকে না জানিয়ে 4টা প্লেট আমি ওখান থেকে বের করে নিয়ে এসেছিলাম, প্রসেস সেকশন এবং প্লেট মেকিং সেকশনকে হাত করে, এবং তারা সবাই বঙ্গবন্ধুকে বেশে আমাকে সহযোগিতাটা করেছিল। এবং 78 সালের 21-এর বইমেলায় ভোরবেলা এই বাংলা একাডেমিতে এই কপিগুলো ডিস্ট্রিবিউট করতে এসেছিলেন। যে কজন বিক্রি না, ডিস্ট্রিবিউটও বলবো, যদি বিক্রি করা না যায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটা ডিস্ট্রিবিউটেড হবে ফ্রি, বিনামূল্যে। আর যদি বিক্রি হয় তো হলো। তো বিক্রি করছিলেন আলতাফ আলী হাসু, বিক্রি করছিলেন সিরাজুল ফরিদ। এটা কিন্তু রিস্কি ছিল অবশ্যই, এবং সিরাজুল ফরিদকে কিন্তু পুলিশ ধরে ফেলেছিল। আলতাফ আলী হাসু তখন তার বুদ্ধিমত্তা দিয়ে, স্মার্টনেস দিয়ে কিন্তু পুলিশের হাত থেকে সিরাজুল ফরিদকে বাঁচিয়েছিল। একটা সরকারি চাকরি। হ্যাঁ, খেলাঘর করতো এক ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলাও কিন্তু নিজের হাতে বিক্রি করেছেন। এবং মানুষের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল, আরে বঙ্গবন্ধুকে নিয়ে এই প্রথম একটা সংকলন, মানুষ হুটহাট কিনে ফেলছিল। শহীদ মিনারও একটা গ্রুপ এরকম ডিস্ট্রিবিউট করেছিল, এবং সেই সংকলনটা তো রাতারাতি বিখ্যাত হয়ে গেল, আলোচিত হয়ে গেল। এবং এখনও কিন্তু আমার মনে হয় জাদুঘরে একটি কপি কিন্তু ওখানে প্রদর্শনী কক্ষে রাখা আছে। হ্যাঁ, সেটা একটা ঐতিহাসিক ঘটনাই ছিল। সেখানে কবিতা লেখেন না এমন লেখকরাও কিন্তু কবিতা লিখেছেন, যেমন রাহাত খান, মাহমুদুল হক, কথা শিল্পী, এরা তো কবি না, এরাও কবিতা লিখেছেন। হায়াত মাহমুদ লিখেছেন, হ্যাঁ, এরা কবি নন, অথচ কবিতা লিখছেন। এবং সেই সংকলনেই কিন্তু প্রথম মুদ্রিত আকারে এসেছিল অন্নদা শঙ্কর রায়ের যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই ছড়াটা জোগাড় করা হয়েছিল কলকাতার থেকে। তিনি লিখেছিলেন গড়ের মাঠে পড়বেন বলে, বঙ্গবন্ধুর মুক্তি চেয়ে। অন্নদা শঙ্কর রায় পরবর্তীতে আমাকে বলেছেন যে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা বন্দি করে রেখেছে, তার মুক্তি চেয়ে আমরা লেখকরা কিছু করি। হ্যাঁ, তো তখন তিনি এবং আরও তখনকার বিখ্যাত লেখকরা গড়ের মাঠে গিয়ে প্রতিবাদ করেছিলেন, বক্তৃতা করেছিলেন, কবিতা পাঠ করেছিলেন। এই অন্নদা শঙ্কর রায় এই কবিতাটি পাঠ করেছিলেন। প্রেমেন্দ্র মিত্রও ছিলেন এখানে, আরও ছিলেন অনেকে। আচ্ছা, সেই ছড়াটি, অন্নদা শঙ্কর রায়ের বিখ্যাত ছড়াটি ঢাকায় মুদ্রিত হয়ে গেল, এবং মুদ্রিত হওয়ার ফলে এটা দেয়াল লিখন হয়ে গেল।
হ্যাঁ, দেয়ালে দেয়ালে বিভিন্ন ছড়িয়ে পড়ে। জায়গা দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়লেন বঙ্গবন্ধু, এবং সেই ছড়াটি তো পরে অমরত্বই লাভ অমরত্ব করেছে। লাভ করেছে। এবং এই সংকলনটির জন্য আসলেই কিন্তু একটা দমবন্ধ পরিবেশে একটা পাথর চাপার সময়ে বঙ্গবন্ধুর কথা বলা হচ্ছে, এটা একটা সাহসেরই ব্যাপার ছিল। যারা স্বনামে লিখেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু একটা মানে ঝুঁকির মধ্যে ছিলেন। ঝুঁকির মধ্যে ছিলেন। আসলে সেই ঝুঁকিটা তো নিতে হবে। তারা শিল্পী নিয়েছিলেন। যদি ঝুঁকি না নেয়, সামরিক শাসনের বিরুদ্ধে তো শিল্পীই কথা বলবে, জি, স্বৈর শাসনের বিরুদ্ধে তো শিল্পীই কথা বলবে, তাই না? তুলিতে কথা বলবে, কলমে কথা বলবে, পোস্টারে কথা বলবে, সঙ্গীতে কথা বলবে। তো সেই কথাগুলো কিন্তু আমাদের শিল্পীরা, আমাদের লেখকরা কিন্তু বলেছেন। রিটন ভাই, আপনি একটা পত্রিকা করেছিলেন, অপূর্ব ছোটদের পত্রিকা, ছোটদের কাগজ। এটা বন্ধ হয়ে গেছে, আপনার কষ্ট হচ্ছে না? এমন একটা প্রশ্ন করলে তুমি, কষ্ট হচ্ছে না মানে কি? এটা তো মানে ছোটদের কাগজ। আমি তো দেখতাম আইজ মার্কেটে কি যত্ন নিয়ে আপনি কাজটা তিনতলায় বসে করতেন, বসতেন। আপনার কষ্ট হচ্ছে? আপনার কষ্টটা অনেক কষ্ট। কারণ ছোটদের কাগজ করতে গিয়ে সত্যিকার অর্থে আমি কিন্তু সহায়তা পাইনি এই সমাজের, রাষ্ট্রের, সরকারের। হ্যাঁ, আমি কোনো সহায়তা পাইনি। অনেক কষ্টে কাগজটা করেছি। আমি আমার ব্যক্তিগত টাকা খরচ করে কাগজগুলো করেছি। শার্লির কিছু গয়না ছিল আমার স্ত্রীর, সেই গয়নাগুলো এক জায়গায় বন্ধক রেখেছিলাম, কিছু টাকা এনেছিলাম এবং বলেছিলাম যে টাকা ফেরত দিয়ে আমি সেই গয়নাগুলো আনবো। সেই গয়না কিন্তু আর আনা হয়নি। অর্থাৎ আমি অনেক ঋণী হয়ে গেছিলাম। কিন্তু পত্রিকার প্রতি অনেক ভালোবাসা থেকেই তো করেছি। হয় কি, এটা আমি দেখেছি বাংলাদেশে না, ছোটদের পত্রিকার ভবিষ্যৎ কিন্তু সবসময় এরকমই ছিল। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সরকার ছোটদের পত্রিকার ব্যাপারে একটা অনীহা আছে, অসহযোগিতামূলক একটা ব্যাপার আছে। সরকারি পত্রিকা ছাড়া কোনো পত্রিকাই বাঁচে না। সরকারি ফান্ড তো অজস্র টাকা, কিছু মানে মানুষ পোষা হয়, এবং সেই পত্রিকাগুলো অখাদ্য কুখাদ্য একেবারে। আমাদের শিশু একাডেমি থেকে একটা পত্রিকা আছে না, মাসিক শিশু, এককালে কি গর্জিয়াস একটা পত্রিকা ছিল, ঝলমলে একটা শিশুদের পত্রিকা। তো ছোটদের একটা জগৎ নির্মাণ করে দেবে, তাদের মনোজগৎকে আরো রাঙিয়ে দেবে। এমনিতেই ছোটদের মনোজগৎ বর্ণাঢ্য থাকে, ঝলমলে থাকে, রঙিন থাকে। সেখানে আরো কিছু স্বপ্ন বুনে দিতে হয়, সেখানে আরো কিছু রং ছিটিয়ে দিতে হয়। কিন্তু শিশু একাডেমির পত্রিকাটা কি ভেতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং অখাদ্য কুখাদ্য লেখা, এবং বাজে ছবি, বাজে ছাপা, অযত্ন, অবহেলা, কোনো দূরদৃষ্টি নাই। তো শিশু বেরিয়ে যাচ্ছে বছরের পর বছর, এটাকে টেক কেয়ার করতে হবে, দেখা উচিত। কোনো ইম্প্যাক্ট নাই। নবারুণ আরেকটা সরকারি পত্রিকা, এই পত্রিকাটা একসময় ভালো ছিল, কিন্তু নবারুণ এটা বেরোয় কি বেরোয় না। শিশু পত্রিকাটি আমি গত 5-7 বছর উল্টেও দেখিনি, তাতে আমার ভিতরে মোটেও হাহাকার হয়নি। কিন্তু একসময় খেলাঘর দেখার জন্য, টাপুর টুপুর দেখার জন্য, একসময় কচিও কাঁচা দেখার জন্য আমরা কি ব্যাকুল ছিলাম। একসময় চাঁদের হাটের জন্য সারা মানে সপ্তাহ অপেক্ষা করেছি, কচি কাঁচার আসরের জন্য অপেক্ষা করেছি, 7 ভাই চম্পার জন্য অপেক্ষা করেছি দৈনিক বাংলার, তাই না? আচ্ছা, এখন এই যে দৈনিক যে পত্রিকার যে পাতাগুলি দেখেছেন কিরকম মেরে অযত্ন, অবহেলা, কোনো লেখা পড়ার যে কোনো ছবি নেই। এটা যারা সম্পাদক তারা তো ব্যবসা করতেছেন, ঠিক আছে, কিন্তু তারা কি জানেন না তারা একদিন শিশু ছিলেন? শিশুর জন্য, রাষ্ট্রের জন্য তাদের দায় আছে। ওই যে ছোটদের প্রতি অবহেলার থেকে এটা হয়। আগে সম্পাদক কারা ছিলেন তুমি দেখো তো, দৈনিক ইত্তেফাকের কচি কাচার আসর ছোটদের পাতার এডিট করতেন রকুনুজ্জামান খান দাদা ভাই, একজন শিশু সাহিত্যিক। 7 ভাই চম্পা দৈনিক বাংলার ছোটদের পাতা, সেটা সম্পাদনা করতেন আফলাতুন নামের একজন লেখক এবং স্বপ্নবান মানুষ। সংবাদের খেলাঘর এটা সম্পাদনা করতেন হাবিবুর রহমান, বিখ্যাত শিশু সাহিত্যিক। লেজ দিয়ে যায় চেনা, কুমির গেল বেড়াতে, তাই না, বনে বাদারে। মানে সেই অসাধারণ স্বপ্নবান পুরুষরা, রফিকুর হক দাদুভাই পরবর্তীতে মোদাব্বের করতে নিয়ে, তারপরে কিশোর বাংলা। তো এই স্বপ্নবান মানুষেরা কিন্তু এই ছোটদের পত্রিকাগুলোর সম্পাদনার দায়িত্ব ছিলেন। একলাস উদ্দিন ছিলেন টাপুর টুপুর, দাদাভাইয়ের মাসিক পত্রিকার নাম ছিল কচি ও কাঁচা। তো এরা হচ্ছেন স্বপ্নবান পুরুষ, এরা হচ্ছেন শিশুদের জগতের এক একজন অধীশ্বর, তাই না? ছোটদের জগৎটাকে তারা চেনেন, জানেন, এবং শিশুদের তারা লালন পালন করেন, শিশুদের ভুবনটাকে তারা লালন পালন করেন, শিশুদের ভুবনটাকে তারা পরিচর্যা করেন। এখন যারা ছোটদের পাতার দায়িত্বে থাকে তারা হচ্ছে কি, হয় চিঠিপত্রের দায়িত্বে থাকা লোকটাকে বাড়তি একটা দায়িত্ব হিসেবে ছোটদের পাতাটা ধরিয়ে দেওয়া হয়, কিংবা মানে কোনো মতে একজনকে চাকরিতে রাখতে হবে, তাকে ছোটদের পাতাটা ধরিয়ে দিতে হয়। রিটন ভাই, এই প্রসঙ্গে অন্য একটু জায়গায় যেতে চাই। আপনি বিটিভিতে অনেকদিন কাজ করেছেন। বিটিভির যে সৌন্দর্যের জায়গা ছিল, নির্মাণের জায়গা ছিল, সৃজনশীলতার জায়গা ছিল, এখন কি বিটিভি সেরকম আছে? কেন এটা পাল্টে গেল?
বিটিভিতে আমি অনেকদিন কাজ করেছি বললে মনে হয় আমি বোধহয় চাকরি করেছি। না, না, চাকরি চাকরি না, করিনি, কাজ করেন। কিন্তু না, ওখানকার চাকরিজীবীদের মতো আমি সকালবেলা বিটিভিতে ঢুকতাম, সন্ধ্যায় বাড়ি ফিরতাম, সারাদিন আমার বিটিভিতে কাটতো। বিটিভিতে আমি প্রচুর কাজ করেছি, আমি ছোটদের অনুষ্ঠান প্রচুর গান বানিয়েছি, লিখেছেন। প্রচুর গান লিখেছি, ছোটদের স্ক্রিপ্ট লিখেছি, দুটো ধারাবাহিক নাটক লিখেছিলাম আমি ছোটদের জন্য। কাজী কায়ুম ছিলেন আমার প্রডিউসার। তো তখন তো আপনি রাহাত খানের দিলুর গল্প আমি নাট্যরূপ দিয়েছিলাম। হ্যাঁ, ওটা ছিল হইচই, একটা ধারাবাহিকের নাম ছিল হইচই। সেখানে মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার 2, রাহাত খানের দিলুর গল্প, হ্যাঁ, রাবেয়া খাতুনের লাল সবুজ পাথরের মানুষ, আলী ইমামের নীল ডুংরির আতঙ্ক না বনকুসুমপুর রহস্য, এরকম মানে শিশু সাহিত্যের সেরা গল্পগুলোর আমি নাট্যরূপ দিয়েছি। এটা ছিল একটা ধারাবাহিক। আরেকটা ধারাবাহিক ছিল ঝন্টু পন্টু নাম দিয়ে, ওটা ছিল টোটালি আমার মৌলিক, কারো গল্প মানে ধার করে নয়। তো এই দুটো ধারাবাহিক লিখেছি এবং দীর্ঘদিন ধরে চলতো সেই ধারাবাহিক। তখন হয়েছিল কি, বাংলাদেশ টেলিভিশনটা ছিল একগুচ্ছ মানে প্রাণবন্ত, মেধাবী, ঝলমলে মানুষের একটি কেন্দ্রস্থল। নামগুলো বলেন। যেমন বিটিভিতে কারা ছিলেন? মুস্তাফা মনোয়ার ছিলেন, আব্দুল্লাহ আল মামুন ছিলেন, জিয়া আনসারি ছিলেন, কাজী কায়ুম ছিলেন, মুস্তফা কামাল সৈয়দ ছিলেন, আতিকুল হক চৌধুরী ছিলেন, মুস্তাফিজুর রহমান ছিলেন, নওয়াজিশ আলী খানের মতন প্রডিউসাররা ছিলেন। তারপরে এর পরের জেনারেশনে যদি ধরি বা আরেকটু জুনিয়র যদি ধরি, তারপরে তারা ছিলেন আলী ইমাম, ছিলেন আল মনসুর, ছিলেন মোহাম্মদ আবু তাহের, ছিলেন মোহামেদ, রিয়াজউদ্দিন বাদশাহ। সেই মানুষগুলো আমাদের দৃশ্যপট থেকে নেই হয়ে গেল, টেলিভিশন পর্দা থেকে নেই হয়ে গেল। এই ক্রিয়েটিভ পার্সনগুলো কিন্তু টেলিভিশনে ক্রিয়েটিভ অনুষ্ঠান নির্মাণ করতেন। হ্যাঁ, আমি এই কথাটা বলতে চাই, এই লোকগুলো নেই ক্রিয়েটিভ অনুষ্ঠানের লোক। সেই লোকগুলোর তো একটা বের করে নিয়ে আসতে হবে, যুক্ত করতে হবে। সেই লোকগুলোর জায়গা তো নতুন লোককে তো প্রতিস্থাপন করতে হবে। সেটা তো করে না, চিরকাল তো সবাই থাকে না। না, নিশ্চয়ই না। তাহলে আরেকটা জেনারেশন তৈরি হলো না কেন? যোগ্য মানুষগুলো নাই কেন? আর যোগ্য মানুষগুলো থাকলে তারা টেলিভিশনের সঙ্গে নাই কেন? রিটন ভাই, আপনার তো ছড়াকার হিসেবে সবাই চেনে, এবং আপনার যে গল্পগুলো, গদ্যগুলো আমি যা পড়ছি, আপনার ভিতরে একটা তীব্র তুখর একজন গদ্যকার আছে। আপনি কেন গল্প লেখেন নাই বা লিখছেন না কেন? আসলে হয়েছে কি, আমার জীবনটা না, মানে আমি খুব নগণ্য একজন মানুষ, কিন্তু আমার সৌভাগ্য যে আমার জীবনটা খুব বর্ণাঢ্য। আমি খুব বর্ণাঢ্য মানুষের সান্নিধ্য পেয়েছি শৈশব থেকে। হ্যাঁ, ওখান থেকে আসি গদ্যে। যে আমি যখন খুবই ছোট, তখন রুকনুজ্জামান খান দাদা ভাই আমাকে রাস্তায় হাত ধরে আমাকে আটকেছিলেন। একটা ঘুড্ডি বাকারটা হয়েছিল, আমরা বলতাম ঘুড্ডি, মানে এটাকে বলতে হবে শুদ্ধ ভাষায় ঘুড়ি। একটা ঘুড়ি বাকারটা হলো, আমি ছাদ থেকে দৌড়ালাম, আমার গায়ে একটা স্যান্ডো গেঞ্জি, একটা হাফ প্যান্ট, পায়ে স্যান্ডেলও নেই। আমি দৌড়ে র্যাঙ্কিং স্ট্রিটে এসেছি ওই ঘুড়িটা ধরবো, তো একটা লোক খপ করে আমার হাতটা ধরে ফেলেছে। এই ছেলে এইভাবে দৌড়াচ্ছ কেন, তুমি তো অ্যাক্সিডেন্ট করবে। আমি খুব বিরক্ত, হাত ছাড়াতে চাইছি, ছাড়েন, আমি ঘুড়িটা ধরবো না, তুমি তো এভাবে যেতে পারো না, তুমি তো গাড়ি চাপা পড়বে। ততক্ষণে না মহল্লার অন্যান্য আমার বয়সী ছেলেরা ওই ঘুড়িটা ধরে ফেলেছে। আমার খুব মন খারাপ। তো তাকিয়ে দেখি যে একটা বেশ মানে লম্বা এক লোক, ঝাঁকড়া চুল, হ্যাঁ, কালো, এবং কালো মোটা ফ্রেমের চশমা, স্যুট পরা প্রায়, হ্যাঁ, স্যুট পরা একজন, টাই পরা, একটা মানে রূপবান একজন মানুষ। তিনি আমার হাত ধরে আছেন। তিনি, তা আমার তো মন খারাপ ঘুড়ির জন্য। তিনি বললেন যে তুমি থাকো কোথায়? তো বাসাটা দেখলাম, ওখানে থাকি। তুমি ছবি আঁকতে পারো? তাই আমি বললাম যে পারি, ফুল আঁকতে পারি, পাখি আঁকতে পারি, বাড়ি আঁকতে পারি, গাড়ি আঁকতে পারি, তাই না, গাছ আঁকতে পারি, মানুষও আঁকতে পারি। তো তাহলে তুমি এক কাজ করো, আমাদের এখানে কচিকাচার মেলার ছবি আঁকার ক্লাস হয়, তুমি আমাদের ছবি আঁকার ক্লাসে চলে আসো। বাসায় গিয়ে শার্টটা গায়ে দাও, স্যান্ডেলটা পরো, আর আসার সময় একটা পেন্সিল আর রাবার এনো, রং তুলি এগুলি লাগবে না, সব আমরা দেবো। তাই আমি বললাম যে কত টাকা লাগবে ভর্তি হতে? বলে আমাদের এখানে কোনো টাকা লাগে না, তুমি ছবি আঁকতে এলেই আমরা খুশি হব, তুমি আসো। এই দাদাভাই করলেন কি, আমি বাসায় এক দৌড়ে গেলাম, আরেক দৌড়ে এলাম। ওমা, ভেতরে গিয়ে দেখি যে একটা অদ্ভুত একটা স্বপ্নময় রাজ্য। সেখানে হরিদাস বর্মন নামে একজন শিল্পী ছিলেন, তিনি ছিলেন শিক্ষক। আমাকে হরিদাস বর্মনের হাতে তিনি অর্পণ করলেন এবং বললেন যে ওকে ছবি আঁকার ক্লাসে ভর্তি করে নাও। আমি ছবি আঁকার ক্লাসে ভর্তি হয়ে গেলাম। আমার ডানে ভাই ছোট ছোট ছেলে মেয়েরা, ফুটফুটে সব ছেলে মেয়েরা, কি চমৎকার ইজেলের ছবি আঁকছে। হ্যাঁ, ওখানে কি চমৎকার রঙের একটা আলাদা গন্ধ আছে কিন্তু। হ্যাঁ, অবশ্যই। এই প্রথম আমি একটা রঙের গন্ধে আকুল হয়ে উঠলাম এবং আমাকে তুলি দেওয়া হলো। আমাকে একটা ইজেলে মানে আমার ইয়েটা রাখার এরকম বোর্ড দেওয়া হলো। হ্যাঁ, একটা থালার মধ্যে কতগুলো রং দেওয়া হলো, লাল, হলুদ, নীল, কালো, এরকম বেসিক কালার, সাদা।
তারপরে মিশ্রণটা শেখানো হলো, কোন রঙের সঙ্গে কোন রং মিশালে লালের সঙ্গে কি হবে? নীল মিশালে বেগুনি হবে, হলুদের সঙ্গে লাল মিশালে কমলা হবে, হ্যাঁ, কালোর সঙ্গে সাদা মিশালে অ্যাশ হবে, ধূসর হবে, এই রকম। আবার হলুদের সঙ্গে নীল মিশালে সবুজ হবে। এই বিষয়গুলো কিন্তু ওখানে একটা শিক্ষা পেলাম। তারপর ছবি আঁকতে শুরু করলাম। দাদাভাই আমার ছবি আঁকা দেখলেন, কচিকাচার আসরে তিনি আমার কিছু ছবিও ছাপলেন, হ্যাঁ। তারপর তিনি আমাকে গানের ক্লাসে ভর্তি করে দিলেন, বলে তুমি আর গানে আগ্রহ আছে, তাহলে তুমি গানের ক্লাসে ভর্তি হও। সুখেন্দু স্যারের হাতে ধরিয়ে দিলেন যে আপনার আরেক ছাত্র। এভাবে আমি এই জগৎটায় ঢুকে পড়লাম, হ্যাঁ। জগৎটায় ঢুকে পড়ার পর দাদাভাই তখন আমার হাতে আঁকা ছবি ছাপতেন ইত্তেফাকে কচিকাচার আসরে। আমি ওখানে ছবি আঁকতাম, দাদাভাই নিজের থেকে নিয়ে ছবিটা চেপে দিতেন। ছবি এঁকেছে, রিটন, বয়স 9 বছর 6 মাস, বয়স 10, এভাবে ছাপতেন দাদাভাই। এতে আমি একটা বিপুল উৎসাহ পেতাম। আমার ভেতরে কিন্তু একটা স্বপ্ন ছিল যে আমি আর্টিস্ট হব। এবং কচিকাচার মেলায় ছবি আঁকতে আঁকতে ইজেলে যখন আমি দাঁড়িয়ে ছবি আঁকছি, আমার পাশে দাঁড়িয়ে আছেন জয়নুল আবেদিন। এবং জয়নুল আবেদিন দাঁড়িয়ে আমাকে বলছেন যে এইভাবে আঁকো, তুলিটাকে এইভাবে ধরবা। তিনি ময়মনসিংহের ভাষায় কথা বলতেন, আঞ্চলিক ডায়ালেক্টে। এইভাবে তুলি ধরতে হয়, এইভাবে রংটা মিশাইতে হয়, আর এইভাবে টান দিবা ব্রাশ, হ্যাঁ। তো এটা তখন আমি বুঝিনি যে কোন মহামানব আমাকে তার মানে লেসনটা দিচ্ছে। মানে পরে আমি বুঝেছি গৌরবটা। আমি শৈশবে দাদাভাইয়ের সান্নিধ্য পেয়েছি, কবি বেগম সুফিয়া কামালের সান্নিধ্য পেয়েছি কচিকাচার মেলার সুবাদে, বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছি কচিকাচার মেলার সুবাদে। তো আমার শৈশবটা বর্ণাঢ্য ছিল, তো পরবর্তী জীবনও আমার খুব বর্ণাঢ্য। আমি খুব রঙিন মানুষের সাহচর্য পেয়েছি। গল্পের কথা বলছি, সেখানে আসছি। আমি যখন লেখক হলাম, আর্ট কলেজে ভর্তি হতে পারলাম না, আমাকে আর্ট কলেজ নিল না। ভর্তি পরীক্ষায় রিটেনে আমাকে ফেল করাতে পারবে না, কারণ যে সমস্ত প্রশ্ন এসছে আমি ধামাধাম উত্তর দিয়েছি। ভাই আমাকে ফেল করিয়েছে। আমি বাকপটু ছিলাম ছোটবেলা থেকেই, কথা বলতে পারতাম মোটামুটি গুছিয়ে। তো ভাই আমাকে কিভাবে ফেল করায়, তাই না? আর ভাই তো মানে পৃথিবীর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আর এই জগতের বাইরে আসবে না। আমাকে ভাই ফেল দেখিয়ে ভর্তিটা নেয়নি, সেটা অন্য কাহিনী, সেটা বলছি না। তখন এই দাদাভাইয়ের প্ররোচনায় আমি ছড়া লিখেছি, কারণ দাদাভাই ইত্তেফাকে যে ছবিগুলো ছাপতেন না, ওখানে আমি দেখতাম যে কারো গল্প, কারো ছড়া ছাপা হচ্ছে, ধানের সঙ্গে পান, হ্যাঁ, পানের সঙ্গে কান মিলিয়ে তারা ছড়া লিখছে, সেগুলো ছাপা হচ্ছে। তা আমার মনে হলো যে আমি যদি এরকম লিখি, দাদাভাই নিশ্চয়ই আমারটাও ছাপবেন। তা আমি একটা খুব দুর্বল ছড়া দাদাভাইকে দিয়েছিলাম। দাদাভাই আবার সেটা খুব আদর করে ছেপে দিয়েছিলেন। ওই ছাপাটা কিন্তু প্রেরণা, ওইটাই হচ্ছে অনুপ্রেরণা। দাদাভাই আমার ভেতরের এই কবিকে তিনি উস্কে দিয়েছিলেন ওটা ছেপে। এবং এই যে আমি অনুপ্রাণিত হলাম, দাদাভাই গুলোতে 5টা বই উৎসর্গ করছেন। আরো করব যদি বেঁচে থাকি। দাদাভাই আমার মানে আমি বলবো যে আমার এই জগতে দাদাভাই হাত ধরে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, এবং আমার ছড়াগুলো ছেপে আমাকে ছড়াকার হিসেবে প্রতিষ্ঠিত করার প্ল্যাটফর্মটা তিনি আমাকে প্রথম দিয়েছেন। তো আমার ছড়া সমস্ত তাকে উৎসর্গ করেছি, আরও 5টা বই তাকে, 4টা বই তাকে আমি উৎসর্গ করেছি, আগামীতে আরও করব। পরবর্তীতে আমি ছোটদের জন্য কিছু গল্প লিখলাম, উপন্যাস লিখলাম, বড়দের জন্য 1-2টো লিখলাম। তো দেখা গেল যে আমার গদ্য পাঠক কেউ পছন্দ করছে, কিন্তু আমি দেখলাম যে আমি এই গল্প উপন্যাসে আমার যাওয়ার দরকার নেই। আমার জীবনটা খুব বর্ণাঢ্য, একটা সুন্দর শৈশব পেয়েছি, প্রকৃতি আমাকে দায়িত্ব দিয়েছে ছড়া লেখার। যখন আমি আর্ট কলেজে ভর্তি হতে পারলাম না, আমি খুব দুঃখী ছিলাম, আমি খুব বেদনার্ত ছিলাম, সারা রাত কেঁদেছি যে আমাকে নিল না আর্ট কলেজ, আমি আর্টিস্ট হবই হব। ইচ্ছে ছিল জীবনে বড় একটা শিল্পী হওয়ার, পেইন্টার হওয়ার। তো সেই স্বপ্ন ব্যর্থ হওয়াতে আমি খুব দুঃখী ছিলাম। পরে না আমি নিজের থেকেই একটা অনুপ্রেরণা নিজে পেলাম, যে তার মানে কি কোথাও একটা গোলমাল হচ্ছে। প্রকৃতি চাইছে না যে লুৎফর রহমান লিটন আর্টিস্ট হোক, প্রকৃতি চাইছে তুমি লেখক হও মিয়া, তাই না? তুমি ছড়া লেখো, তুমি শিশুদের জগতে থাকো, তুমি বড়দের জগতে কম যাও, তাই না? হ্যাঁ, তুমি বড়দের জগতে যাইও না, তুমি ছোটদের জন্য লেখো। হ্যাঁ, তুমি ছোটদের জগৎটাকে আরো পারলে সুন্দর করো, অথবা তাদের ফ্যান্টাসিটাকে আরো আকর্ষণীয় করো, তাদের মনোজগতে আরেকটু রং ঢেলে দাও তুমি, তাই না? তুমি কি ঘোড়ার ডিম ডানে বায়ে যেতে চাইছো? এটা যখন আমি বুঝে গেলাম যে প্রকৃতি চাইছে লিটন ছড়া লিখুক, তখন আমি ছড়ায় মনোনিবেশ করলাম। এবং একটা পর্যায়ে ছড়া আমার কিঞ্চিত সাফল্য এলো, পরিচিতি এলো, কিঞ্চিত সাফল্য এলো, 2-4টে পুরস্কার এলো, প্রথম বই পুরস্কৃত হলো, এই অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পেলাম, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার পেলাম, পায়ের তলা একটা ভিত্তি তৈরি হলো। তখন আমি ছড়া লিখছি। গদ্য যখন লিখতে গেলাম, তোমার মতন 2-4 জন আমাকে খুব প্রেরণা দিয়েছে যে আপনি গদ্য লেখেন, ভালো হচ্ছে। তখন আমার মনে হলো যে না, আমি শুধু কাল্পনিক গল্প কাহিনীতে যাব না, আমি আমার চারপাশটাকে কেন লিখি না? আমি যাদের দেখে বড় হয়েছি, আমি বড় হওয়ার পর যাদেরকে আমি পেয়েছি, আমার চারপাশে আলোকিত মানুষ, অন্ধকারাচ্ছন্ন মানুষ, আমার সমাজ ব্যবস্থা, আমার রাষ্ট্র কাঠামো, আমার ধর্মীয় অবস্থা, আমার সাম্প্রদায়িকতা, আমার দেশের তো এগুলো তো আমি অস্বীকার করতে পারি, নিশ্চয়ই না। আমার শিল্পবোধ, আমার রুচি, আমার উন্নয়ন,
হ্যাঁ, আমার অধোগতি, আমার অমানবিকতা, আমার নৃশংসতা, এই সবগুলো আনতে হবে। আমার কর্মকাণ্ড, আমার প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই, আমার প্রকৃতির সঙ্গে লড়াই, তাই না? আমাদের ডিজাস্টার তো প্রকৃতিও এনে দেয় বারবার, রাইট, মানুষের তো এনেই দেয়, আমাদের রাজনীতিবিদরা এনে দেয়, আমাদের নিষ্ঠুর প্রশাসন এনে দেয়। তো এই যে অমানবিক কাজগুলো হয়, তখন আমরা কি করি? তখন আমরা ব্যক্তিগতভাবে প্রতিবাদ করি, সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি, ফোরাম থেকে প্রতিবাদ করি, নানানভাবে প্রতিবাদ করি। তা আমার মনে হলো যে এই জিনিসগুলো আমি কেন রাখবো না, লিখবো না? আগে তো লেখা দরকার, তা নাহলে তো এগুলো আমার পরের প্রজন্ম জানবে না। এই তখন আমি স্মৃতিগদ্য লিখতে শুরু করলাম। রিটন ভাই, এর মধ্যেই আপনি বললেন স্মৃতিময় মানুষগুলোর কথা, এর মধ্যে বঙ্গবন্ধুর প্রসঙ্গে তার সঙ্গে আপনার স্মৃতি আছে, তার সঙ্গে একটা স্মৃতি আছে জার্মানিতে শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তার সঙ্গে মানে কি, তাকে ঘিরে স্মৃতি। হ্যাঁ, তাকে ঘিরে একটা হ্যাঁ, স্মৃতি তাকে আছে। ঘিরে, এটা বলি, এটা ট্রিমেন্ডাস একটা স্মৃতি। হ্যাঁ, মানে ৭৪ সালে বাংলাদেশ থেকে একটি শিশু প্রতিনিধি দল বার্লিনে গিয়েছিল। ওখানে একটা শিশুদের ক্যাম্প হয়েছিল, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ক্যাম্প। সেখানে ২১টা দেশের প্রতিনিধিরা গিয়েছিল। তো সদ্য স্বাধীন একটা দেশ, হ্যাঁ। তার আগে দাদাভাই গিয়েছিলেন একটা গ্রুপকে নিয়ে। তো ৭৪ সালে যখন গেলাম, দাদাভাই বোধহয় গিয়েছিলেন ৭৩-এ। ৭৪-এ আমি যখন গেলাম, তখন আমাদের দলের খেলাঘর আর কচিকাঁচার মেলার সদস্যরা সুযোগটা পেয়েছিল, তখন সরকারিভাবে আমরা গিয়েছি। তো কচিকাঁচার মেলার পক্ষ থেকে আমি এবং আর দুটো মেয়ে, আর খেলাঘরের পক্ষ থেকে দুটো মেয়ে, আর খেলাঘরের পক্ষ থেকেই আমাদের টিম লিডার পান্না কায়সার, শহীদুল্লাহ কায়সারের স্ত্রী, শহীদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী, শহীদুল্লাহ কায়সারের স্ত্রী, এবং আমাদের সমী কায়সারের মা, তিনি ছিলেন টিম লিডার। তো আমাদের এই 5 জনের গ্রুপ। খেলাঘরে যে দুটি মেয়ে গিয়েছিল, সেই দুটি মেয়ের একটি মেয়ে পরবর্তীতে খুবই বিখ্যাত হয়েছে। ওর নাম ছিল মিতা হক নামে, সে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। হ্যাঁ, তো আমরা তো সেখানে গেলাম। ক্যাম্পটা তো একটা ঝলমলে পরিবেশ। হ্যাঁ, তখন একটা বাচ্চা বালক, হ্যাঁ, শব্দ ইংরেজি বলতে তো কিছু ইয়েস নো ভেরি গুড টাইপের কিছু বাক্য জানি, কিছু বাক্য শিখে গেছি। হ্যাঁ, হাউ আর ইউ, আই এম ফাইন, কথা তো বলতে হবে। কিন্তু গিয়ে দেখলাম যে না, এ তো ভয় পাওয়ার কিছু নাই। আমি যেমন ছোট বালক, ইংরেজি জানি না, আরেকটা দেশ থেকে আসা বালক, সেও তো ইংরেজি জানছে না, সে তার ভাষায় কথা বলছে, আমি আমার ভাষায় কথা বলছি, ইশারা ইঙ্গিতে হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে। আর আমাদের দলে তো একজন ছিল ইন্টারপ্রেটার, মানে দোভাষী। তো দোভাষী আবার মানে এটাকে বুঝিয়ে দিত অন্য দেশের ভাষায়। একদিন ওই ক্যাম্পের দিবস ছিল যে দলগুলো গেছে, দেশগুলো, তারা তাদের দেশের ন্যাশনাল ড্রেস পরবে, জাতীয় পোশাক পরবে, এবং সেটা একটা উৎসব, বিকেলবেলা একটা মাঠের মধ্যে। তো আমাদের মেয়েরা শাড়ি নিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো মেয়েরা পরেছে, টপাটপ শাড়ি পরেছে, অপূর্ব সুন্দর এক একটা মেয়ে। শাড়ি পরলে তো মেয়েদের আরো অপূর্ব লাগে। তখন সমস্ত মনোযোগ ক্যাম্পের এই তাদের প্রতি, হাততালি হচ্ছে, মাইক্রোফোনে ঘোষণা হচ্ছে মাইকে, যে এরা হচ্ছে বাংলাদেশের মানে গ্রুপ, এবং এদের ড্রেস হচ্ছে, এটাকে বলে শাড়ি। আচ্ছা ফাইন, শাড়ি একটা নতুন ড্রেস আমি নিয়ে গেছিলাম। তখন আমাদের কোনো ন্যাশনাল ড্রেস নেই, আসলে ন্যাশনাল ড্রেস বোধহয় এখনও নেই, ন্যাশনাল ড্রেস দরকার। তা আমার বাবা কোনো একটা দর্জি বাড়ি থেকে আমাকে একটা মুজিব কোট বানিয়ে দিয়েছিলেন, আর আমার সাদা মানে পাঞ্জাবি ছিল। আমি করলাম কি, সাদা পাজামা পাঞ্জাবির উপরে মুজিব কোটটা চড়িয়ে আমি মাঠে নেমে গেলাম বীর দর্পে। এতক্ষণ ক্যামেরাগুলো ছিল মেয়েদের দিকে, সমস্ত ক্যামেরা ঘুরে গেল এবং সেটা আমার দিকে এসে গেল, একটা হুররে। হ্যাঁ, বিদেশি ডেলিগেটদের লিডাররা, বাচ্চারা না কিন্তু, চিলির একজন লিডার ছুটে এলো আমার কাছে, হাত বাড়িয়ে দিল এবং হ্যান্ডশেক করতে করতে বলল, শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ। আমি বললাম যে ইয়েস ইয়েস, আমি তো খুব খুশি। দেখো বঙ্গবন্ধু কোন মাত্রার নেতা ছিলেন, যে তার নাম উচ্চারিত হয়নি, শুধু তার পোশাকটা আমি পড়েছি। রাতে টেলিভিশনে আমি নিজেকে দেখলাম, এই প্রথম ৭৪ সালে আমি রঙিন টিভি দেখেছি, জানো? বাংলাদেশে তো রঙিন টিভি আসতে আরো অনেক পরে। ৭৪-এ আমি রাতের বেলা রঙিন টিভিতে আমাকে দেখলাম, খুব ভালো লাগলো। পরদিন 8টা-10টা দৈনিক পত্রিকায় না আমার ছবি ছাপা হলো, কারণ ওই যে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, এবং ক্যাপশনে শেখ মুজিবুর রহমানের কথাই বলা আছে যে একটা খুদে বঙ্গবন্ধু কালকে মেলায় ছিল। হ্যাঁ, এটা আমাকে ইন্টারপ্রেটার দুভাষী পড়িয়ে শুনিয়েছিল। এইটা আমার একটা গোল্ডেন স্মৃতি, যে বঙ্গবন্ধু এমন এক মাত্রার নেতা হয়ে উঠেছিলেন যে সারা পৃথিবীতে তিনি তার পোশাক দিয়েও পরিচিত ছিলেন। মাজার ভাই, আপনার আবল্য বন্ধু, যার সঙ্গে দেখা হয়েছিল আপনার শেখ তোফাজ্জল হোসেনের অনুশীলন সঙ্গে, তিনি কি বলছেন একটু আপনার সম্পর্কে একটু শুনি, একটু দেখি। বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির খবর যারা রাখেন, তাদের সামনে লুৎফর রহমান রিটনের নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে
তারা অনুভব করেন একজন স্বতঃস্ফূর্ত ছড়াকার তাদের সামনে উপস্থিত হয়েছে। টেলিভিশন উপস্থাপনার মধ্য দিয়েও রিটন আরেকটা ভুবন তার ছড়াকারের সত্তাকে অন্যভাবে ছড়িয়ে দিয়েছেন। তিনি তার যে মূল সত্তা, যেভাবে তিনি একটা বাঙালি মানুষ গড়ে তুলেছেন নিজের মধ্যে, সেই সত্তাকে তিনি প্রকাশ করেন। লুৎফর রহমান রিটনের মূল সামর্থ্য, মূল শক্তি এই স্বতঃস্ফূর্ততা। ছড়ার সঙ্গে স্বতঃস্ফূর্ততার একটা সম্পর্ক আছে। লুৎফর রহমান রিটনের দীর্ঘায়ু কামনা করি। আশা করি তিনি যতদিন বেঁচে থাকবেন, সক্রিয় থাকবেন এবং ছড়ার মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে চলবেন। কেমন লাগলো? আমি খুব অভিভূত হলাম। দীর্ঘদিনের বন্ধু আমরা, জি, একসঙ্গে 40-45 বছর আমরা একসঙ্গে হেঁটেছি, কাঁধে কাঁধে, এখনো হাতে হাত হাঁটছেন। রেখে এখনো হাঁটছি। আমিরুল, মাঝার এবং আমরা একসঙ্গে হেঁটেছি দীর্ঘকাল এই সাহিত্যের পথে। মাঝার গবেষক হিসেবে, হ্যাঁ, সে তার এবং অসাধারণ কিছু কাজ পথ আছে বেছে তার। নিয়েছে। যদিও শুরু করেছিল ছড়া কবিতা দিয়ে, তারপর গল্প লিখেছেন, প্রবন্ধ লিখছেন, কিন্তু গবেষক হিসেবেই কিন্তু প্রাবন্ধিক এবং গবেষক পরিচয়টা তার মুখ্য। বিকাশ ভাই, আপনি কি লুৎফর রহমান রিটনকে সম্পূর্ণ এঁকেছেন? কতটা আঁকলেন? না, বা আপনার মন্তব্য বলেন, আপনার আঁকা সম্পর্কে আপনি বলেন। আমার পক্ষে খুবই দুরূহ কাজ, এটা সম্ভব না। আমি জানি না এটা কেমন হবে, কি কেমন। চলুন। আমি তো মুগ্ধ আমাকে দেখে। ভাই, দুর্দান্ত। না, দুর্দান্ত আমি না। এত সুন্দর না। শেষ কথা যেটা, সেটা হচ্ছে রিটন ভাই, আপনার এত জীবন, এত অভিজ্ঞতা, এত কিছু দেখেছেন, এত পথ হেঁটেছেন, ছোট্ট একটা অনুষ্ঠান, সব কথা বলতে পারেন, অনেক প্রস্তুতি ছিল, হয়তো বলা সম্ভব। আপনি এ লাইনের মানুষ, টেলিভিশনের মানুষ, আপনি সবই জানেন, কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনি এসছেন, অনেক কথা বললেন। আপনার কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। যেখানে থাকেন ভালো থাকবেন, দেশে ফিরে আসুন। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জিটিভি পরিবারকে। বিকাশ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান শিল্পবাড়ি আজ এখানেই শেষ হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, যার কথা শুনলেন, এ কথা পুরোবার নয়, অনন্ত দিন ধরে বলা যায় এই কথা। রিটন ভাই হচ্ছে কথার জাদুঘর। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের আগামী অনুষ্ঠানেও থাকবেন। আজ এ পর্যন্তই। যে যেখানে থাকুন, কুশলে থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।